বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। পুরো বিশ্ব অস্থির ইরান এবং ইসরায়েলের যুদ্ধাবস্থা নিয়ে। মধ্যপ্রাচ্যে এটা নতুন নয়, বছরের পর বছর দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্য অস্থির এবং এর প্রভাব গোটা বিশ্ব জুড়ে এবং বিশ্বের শক্তিধর দেশগুলো এর পেছনে নানাভাবে যুক্ত, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন। যুদ্ধের এই সর্বশেষ পরিস্থিতি, প্রেক্ষাপট, এর প্রভাব বিশেষ করে বাংলাদেশে এর প্রভাব কি, এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আকন এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জেনারেল মনিরুল ইসলাম আকন, আপনার কাছ থেকে শুনতে চাই যে যুদ্ধের সর্বশেষ অবস্থা কী। আমরা শুনছি যে ইরানের নেতৃবৃন্দ কথা বলতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এবং তিনিও বলেছেন তিনি কথা বলবার জন্য রাজি। খুব দ্রুত একটা নিষ্পত্তি হবে কিনা বলে মনে হয়? জি, অনেক ধন্যবাদ। খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। আমি প্রথমেই শুরু করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধটা শুরু করলো, এটা একটা ব্রাইট এক্সাম্পল অফ এ ফলস ফ্ল্যাগ অপারেশন। ফলস ফ্ল্যাগ অপারেশনের ডেফিনেশনটা হচ্ছে অ্যান অ্যাক্ট কমিটেড উইথ দি ইন্টেন্ট অফ ডিসগাইজিং দি সোর্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড পিনিং দি ব্লেম অন অ্যানাদার পার্টি। এবং এটা একটা ইহুদি ফিলোসফি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে এবং ভারতও ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে যে রিসেন্টলি যুদ্ধটা হলো। ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র এই একই প্লিটা করেছে এবং তাদের এলিগেশন, ট্রাম্প যেটা বললো যে নিউক্লিয়ার প্রোগ্রাম হচ্ছে, তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে। আজকে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ডাইরেক্টর জেনারেল গ্রসি উনি বলেছেন যে ডিড নট সি এ স্ট্রাকচার্ড প্রোগ্রাম টু ম্যানুফ্যাকচার নিউক্লিয়ার ওয়েপেন। তার মানে নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো সিস্টেম তারা দেখে নাই ইরানে। সো এটা অ্যাবসলিউটলি একটা মিথ্যা কারণে তারা আক্রমণটা করেছে, এটা যেটার কোনো ভিত্তি নাই। এবং ইরানে এখন পর্যন্ত আমরা শুনেছি যে 550 জন ব্যক্তি নিহত হয়েছে। আয়াতুল্লাহ খামেনি তাদের সুপ্রিম লিডার, তাদের ডিফেন্স মিনিস্টার, সশস্ত্র বাহিনী প্রধান, আইআরজিসির যে প্রধান, অনেকে নিহত হয়েছে। ইরানও পাল্টা আক্রমণ করেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছে যে আমরা আসলে আমাদের প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করছি না, আমাদের যে শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে বেসগুলো সেটাতে আমরা আক্রমণ করছি। এবং আজকে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প 3 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে, আরও কিছু আহত হয়েছে এবং সে স্পষ্টভাবে বলেছে যে আরও কিছু হয়তো হতাহতের সংখ্যাটা বাড়বে। ইরান দাবি করেছিল তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার লিঙ্কন, এটাকে তারা নাকি আঘাত করেছে, বাট মার্কিন যুক্তরাষ্ট্র এটা অস্বীকার করেছে। কুয়েতে দেখলাম বেশ কিছু মার্কিন দুই তিনটা বোধহয় মার্কিন যুদ্ধজাহাজ নিপাতিত হয়েছে। আজকে একটু স্টেটমেন্ট দেখলাম এটা নাকি কুয়েত ভুলবশত ফায়ার করে। তো ওভারঅল পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং ইট উইল হ্যাভ এ ডেফিনেট অ্যান্ড ডেট্রিমেন্টাল এফেক্ট অন দি ইকোনমি অফ দি গ্লোব। পৃথিবীর 20% অফ অয়েল অ্যান্ড এলএনজি ইজ এক্সপোর্টেড থ্রু দি চ্যানেল, হরমুজ চ্যানেল। এটা খুবই ন্যারো একটা চ্যানেল। 20 মিলিয়ন ব্যারেল রপ্তানি হয় এবং এটার 85% আসে হচ্ছে এশিয়াতে। ভারতের টোটাল আমদানি 60% তেল আসে এই চ্যানেল দিয়ে। রাশিয়ার, চায়নার 40% তেল আসে এই চ্যানেল দিয়ে। জাপানের 75% তেল আসে, আর বাংলাদেশের সব তেল আসে এখান থেকে। সো অলরেডি তেলের দাম বাড়া শুরু হয়েছে এবং প্রায় 3000 জাহাজ প্রতি মাসে এই চ্যানেল ব্যবহার করে। $500 বিলিয়ন ওয়ার্থ অফ অয়েল অ্যান্ড গ্যাস ইজ ইম্পোর্টেড। সো আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র 3টা কারণে আক্রমণটা চালিয়েছে। নম্বর 1, তাদের বন্ধু ইসরায়েলকে নিরাপদ করার জন্য। 2 নম্বর হচ্ছে যে ইরান হ্যাজ দি হাইয়েস্ট রিজার্ভ অফ গ্যাস অ্যান্ড 4th লার্জেস্ট রিজার্ভ অফ অয়েল, এটার উপর তাদের কর্তৃত্ব আনার জন্য। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের মার্কেটটা বাড়ানো। এই যুদ্ধের পরে জিসিসি যে অ্যাফ্লুয়েন্ট বা বিত্তবান দেশগুলো আছে, তারা তাদের ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, এটার জন্য বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করবে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এইসব অস্ত্রগুলো কিনবে। সো খুবই ভয়াবহ পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমাদের অবজেক্টিভ না অ্যাচিভ করা পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব। তার যে অবজেক্টিভ কী সেটাই আমরা আসলে জানি না। এটা কোনো কংগ্রেশনাল অনুমোদন ছাড়াই আক্রমণটা
চালানো হয়। কিছুক্ষণ পরে সেক্রেটারি অফ ওয়ার হেক্সেথ একটা ব্রিফিং দিবে, সেটা হবে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং। এবং শুনেছি যে আজকেই নাকি ডোনাল্ড ট্রাম্প কংগ্রেশনাল সদস্যদের সাথে আলোচনা করে এই পরিস্থিতি বোঝানোর চেষ্টা করবে। সার্বিকভাবে খুবই ভয়াবহ পরিস্থিতি। আমাদের অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যে কাজ করে, আমাদের সশস্ত্র বাহিনীরও কুয়েত কাতারি কিছু সদস্য আছে, বাট তাদেরকে নিয়ে আই এম নট ওয়ারিড, বিকজ ইরানের টার্গেটগুলো হচ্ছে মার্কিন বেসগুলো, এবং মার্কিন বেসগুলো অলরেডি ইউএস সদস্যরা তারা ছেড়ে হোটেলে চলে গেছে, এবং ইরান এলেজ করছে যে এটা তারা হিউম্যান শিল্ড নিয়েছে, তাদের ক্যাম্প ছেড়ে হোটেলে চলে গেছে যাতে ইরান তাদেরকে আক্রমণ করতে না পারে। সো ইরানও খুবই, তারা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রেড লাইন ক্রস করেছে এবং এখন নেগোসিয়েশনের কোনো উপায় নাই। যদিও আজকে একটু শুনতে পাচ্ছি যে ইরান মোটামুটি রাজি হয়েছে একটা আলোচনায় বসার জন্য। আলোচনায় বসার জন্য কিন্তু ইরান এই যুদ্ধ শুরু হওয়ার আগের থেকে বলে আসছিল, বাট ডোনাল্ড ট্রাম্প এটা অগ্রাহ্য করে সে আক্রমণটা চালালো। ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে আমরা হয়তো একটা পড়বো, আলোচনায় বসবো। তো আমরা চাই যত দ্রুত সম্ভব এই আলোচনাটা হোক, এই যুদ্ধটা বন্ধ হোক, বা যতটুকু হয়েছে ইভেন দ্যাট উইল হ্যাভ এ সিরিয়াস এফেক্ট অন দি ইকোনমি অফ দি গ্লোব। এটা যদি আরও প্রলম্বিত হয় ভয়াবহ অবস্থা হবে, আমরা তেল আমদানি করতে পারবো না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমার কাছে যে তেল আছে আমরা হয়তো 20-25 দিন আর বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, এবং তেলের দাম যেভাবে বাড়ছে আরও এলসি খুলতে পারবো কিনা, তেল পাওয়া যাবে কিনা, তেল না আসলে বিদ্যুৎ উৎপাদন হবে না, তেল না আসলে ইট উইল হ্যাভ এন এফেক্ট অন এভরিথিং। সব কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি। আমি গতকালকে বিপিডিপিতে গিয়েছিলাম, দেখলাম যে ওরা খুবই ব্যস্ত। কেন? মাননীয় প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন আমাদের তেলের স্টক কতটুকু আছে। আমাদের অন্তত 3 মাসের তেলের স্টক থাকা দরকার। আমি যতটুকু জেনেছি যে বাংলাদেশে মাত্র 1 মাসের স্টক আছে। তো অ্যাটলিস্ট দি গভর্নমেন্ট ইজ রিয়াক্টিং অ্যান্ড দে আর ট্রাইং টু রেকটিফাই অ্যান্ড ট্রাই টু হ্যাভ এ ভিশন টু টেক সাম অ্যাকশন টু ওভারকাম। সো এটা একটা ভালো দিক। তো আমরা চাই যে যুদ্ধটা দ্রুতই শেষ হোক। অলরেডি ইরানে তাদের সুপ্রিম লিডার অন্তরীণ সময়ের জন্য, ইন্টারিম পিরিয়ডের জন্য আয়াতুল্লাহ আরাফিকে তারা নির্বাচন করেছে, এবং 3 সদস্যের একটা কাউন্সিল। আমি এই যে লিডারশিপের যে স্ট্রাকচার বা কিভাবে নির্বাচনটা হয় এটা আপনার কাছে একটু পরে শুনতে আসছি। তার আগে একটু পারভেজের কাছ থেকে শুনতে চাই যে পারভেজ আপনি কি দেখছেন, কি মনে হচ্ছে? এবং আমি আমাদের মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি যে বাংলাদেশের ফরেন অফিসের যে রিয়াকশন স্টেটমেন্ট, সেটা নিয়ে অনেকে সমালোচনা করছে, বা আপনার কাছ থেকে একটু বলছি। দুটো জিনিস একসাথেই বলি তো, ভাইয়ের সাথে আমি এখানে সম্পর্ক হিসেবে দিচ্ছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প উনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আপনি যদি আন্তর্জাতিক কূটনীতির ভাষায় বলেন বা আন্তর্জাতিক এখানে আইনের ভাষায় বলেন, সবগুলো হচ্ছে কিন্তু এটা পরিপূর্ণ, মানে হচ্ছে যে বুড়ো আঙ্গুল দেখিয়ে উনি করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কিন্তু অবশ্যই যে এখানে ইরানে যখন হচ্ছে ইরানের সাথে যখন মধ্যস্থতা চলছে, ওমানের এখানে এই পররাষ্ট্রমন্ত্রীর দ্বারা এখানে সুইজারল্যান্ডে যখন মিটিং হচ্ছিল, তখন কিন্তু 3 দফা নেগোসিয়েশন হয়ে গেছিলো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছিলেন যে এখানে হচ্ছে নেগোসিয়েশনটা প্রায় সাকসেসফুল হয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে নেগোসিয়েশনটা থামিয়ে দিয়ে এইভাবে যে আক্রমণ করার, এটার পিছনে কারণটা কি এবং এখানে সামনে ভবিষ্যৎটা কী, এবং বাংলাদেশের এখানে কী প্রতিক্রিয়া, কেন, এই 3টে প্রশ্ন আছে। আগের বছরের জুন 2025-এ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হচ্ছে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিসের উপর টার্গেটেড স্ট্রাইক করেছে। ওদের ইয়ার মিসাইল কভারকে ওখানে ধ্বংস করে দিয়েছে। ওদের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যে এলিট যেখানে আর্মড ফোর্স এখানে অর্গানাইজেশন, ওটার এখানে সবগুলো এখানে যে শীর্ষস্থানীয় নেতাদেরকে ওরা সার্জিক্যালি এখানে ওদেরকে আইডেন্টিফাই করে দে হ্যাভ অ্যাকচুয়ালি রিমুভ দেম উইথ এক্সট্রিম প্রেজুডিস, বাট তাদেরকে মেরে ফেলা হয়েছে। তো ইরান এবং তার সাথে সাথে স্যাংশনসের চোটে ইরান অত্যন্ত দুর্বল হয়ে আছে এখন। এবং তার মাঝখানে আমি যেটা বারবার বলি, যেটা আমাদের গণমাধ্যমে বেশি বলা হয় না, ইরানের আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে যে এখন যে সরকারটি আছে, সেটি অত্যন্ত এখানে আমি বলবো হচ্ছে গণধিকৃত। এটা কিন্তু আমরা ভুলে যাই। 2 মাস আগেই কিন্তু এখানে হচ্ছে যে বিশাল বড় একটা গণবিপ্লব হয়েছিল, যেখানে প্রায় 7,000-এর মতো ইরানিয়ানরা নিহত হয়েছিল এখন। এবং ইরানে 5 বছর 7 বছর অন্তরে আমরা দেখছি এখানে গণবিপ্লব হচ্ছে। এবং ইরানে এখানে দুর্নীতির জন্য, ইরানে এখানে স্যাংশনসের চাপের জন্য এখানে মানুষ, ইরানের মূল্যস্ফীতি এখানে 60% অধিক, ইরানে হচ্ছে
তরুণদের মধ্যে, তরুণ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার 50% অধিক। ওখানে হচ্ছে ইরানে আপনার রিয়ালে এখানে হচ্ছে যে কারেন্সি কোনো ভ্যালিউ নেই, ওখানে ডলার দিয়ে বা এখানে ব্ল্যাক মার্কেট হয়। তো ইরানে কিন্তু জন অসন্তোষ কিন্তু অনেক বেশি ছিল, এবং ইরানের যে সমস্যাটা ছিল যে ওরা কিন্তু একটা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স করার চেষ্টা করেছে। এক হচ্ছে যে ওরা প্রথমেই করেছে হচ্ছে যে চীন, রাশিয়া, ভেনিজুয়েলা নিয়ে ওরা একটা রেজিস্ট্যান্স করতে চেয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্রের যেখানে মধ্যপ্রাচ্যে যেখানে ওদের যে প্রেজেন্স আছে সেগুলোকে আক্রমণ করার জন্য বা সেগুলোকে হচ্ছে ব্যাহত করার, তার জন্য সুযোগ বুঝে ওরা হচ্ছে হিজবুল্লাহকে ব্যবহার করেছে হচ্ছে লেবাননে, সিরিয়াতে, হামাসকে ব্যবহার করেছে হচ্ছে প্যালেস্টাইনে এবং গাজাতে, এবং হুতিদেরকেই ব্যবহার করেছে ইয়েমেনে, ইরাকে করেছে খাতেবে হিজবুল্লাহ। এখন এগুলো হচ্ছে শর্ট টার্মে, কিন্তু যুক্তরাষ্ট্র যখন অনেকগুলো জায়গায় ডিস্ট্র্যাক্টেড ছিল তখন কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু ওইভাবে মনোযোগ দিতে পারে নাই। এবং ওরা কিন্তু রাশিয়াকে হচ্ছে প্রচুর মদত দিয়েছে হচ্ছে এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এবং ইরান ঠিকই বলেছে যে এখানে হচ্ছে গ্যাসের সর্ববৃহৎ রিজার্ভ আছে, আর তৃতীয় বা চতুর্থ হচ্ছে রিজার্ভ হচ্ছে যে তেলের ব্যাপারে। কিন্তু ইরানের এখন যেটা ডোনাল্ড ট্রাম্প করলো, আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে দিস আ ওয়ার অফ চয়েস। ইসরায়েলের জন্য ছিল হচ্ছে ইটস আ ওয়ার অফ নেসেসিটি, কেন ওরা মনে করে ইরানের যে আয়াতুল্লাহদের সরকার বিলাইতে ফাঁকি, এটা হচ্ছে ওদের জন্য হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা এখানে দেখেন, প্রথমে ভেনিজুয়েলার সরকারটাকে উনি অপসারণ করলেন, এরপর উনি কিন্তু হচ্ছে চীনের এখানে আপনি এখানে হচ্ছে যে ইরানের সরকারটাকে এখানে প্রায় এখানে রেজিম চেঞ্জ করতে যাবেন বলে এখানে ঘোষণা দিয়ে গেছেন। এখন দেখুন আপনি শক্তির প্রদর্শন, হ্যাঁ, কিন্তু আপনি এটা সাপ্লাই চেনের সাথে লিঙ্কেজ আছে। চীন কিন্তু তার 4 থেকে 4.5% যেখানে যে আপনার ক্রুড অয়েলের আমদানি কিন্তু ভেনিজুয়েলা থেকে করতো। চীন কিন্তু ইরান থেকে 13 থেকে 14% হচ্ছে যে তাদের যে পুরা হচ্ছে এখানে ক্রুড অয়েলের আমদানি ইরান থেকে করতো। এখন যুক্তরাষ্ট্র যেটা করছে, একটার পর একটা চীনের যেখানে সাপ্লাই চেনের যেখানে পার্টনারগুলো আছে সব জায়গায় কিন্তু কবজা বসাচ্ছে। আপনি দেখেন প্রযুক্তিতে বলেন, রেয়ার আর্থে বলেন, আপনার লিথিয়ামে বলেন, আপনার এখানে তেল এবং গ্যাসে বলেন, সব জায়গায় কিন্তু চীনের যাতে সাপ্লাই চেনটা ডিসরাপ্টেড হয় এটার দিকে কিন্তু ফোকাস করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সারা বিশ্ব জুড়ে সেই সারা বিশ্ব জুড়ে অ্যাপ্রোচই সেটা। ইভেন আমরা যদি বাংলাদেশের কনটেক্সটও দেখি সেটাই তারা বলতে চাইছে। এবং আপনি ডোনাল্ড ট্রাম্পের যদি আপনি চিঠিটা দেখেন, এই যে আমাদের বর্তমান অ্যাম্বাসেডর ক্রিস্টেনসেনের যে সিনেটে হিয়ারিং এসে তিনি সাংবাদিকদের সঙ্গে যেটা বলেছেন, এবং এটা হচ্ছে ভেরি ট্রানজ্যাকশনাল বিজনেস। এবং ওরা হচ্ছে ওরা একই বছর ওরা ব্যবসা করতে চায়, ওরা ওদের পণ্য বেচতে চায়। দুই হচ্ছে ওদের হচ্ছে মিলিটারি এখানে হার্ডওয়্যার বা প্রযুক্তি সেল করতে চায়। এবং 3 হচ্ছে চীনের সাথে এখানে যে ফুটপ্রিন্টটা যদি বাড়ে, এটা নিয়ে যুক্তরাষ্ট্রের যথেষ্ট উদ্বেগ আছে। এখন আমি যদি চলে যাই তাড়াতাড়ি হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে এখন ফরেন মিনিস্ট্রি যে এই যে প্রথম দিকে যে একটা রিয়াকশনটা, এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটিটা কি? গ্রাউন্ড রিয়ালিটিটা হচ্ছে অত্যন্ত সোজা কথা। আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার কোথায়? যুক্তরাষ্ট্র। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী কারা? যুক্তরাষ্ট্র। এই শেখ হাসিনার সরকারের পতন এবং হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের মেয়াদটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য যে দেশটি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সেটাও আন্দাজ করা যায় যুক্তরাষ্ট্র। আমরা তো এখানে প্রুফ নাই, কিন্তু আমরা এখানে কথা শুনে যেটা আন্দাজ করা। এবং আপনি যদি দেখুন যুক্তরাষ্ট্র যেদিকে যাবে সেই দিকে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং যতগুলো সংস্থা আছে সেগুলো ওইভাবে যাবে। আচ্ছা, এবং গালফ স্টেটসগুলো আপনি মুখে যতই ভালো ভালো কথা বলুক মুসলিম উম্মার ব্যাপারে, আমরা তো জানি যে আপনার ইউএই বলেন, আপনার কুয়েত বলেন, সৌদি আরবে বলেন, সবাই চাই যে ইরানে এই রেজিমটা চেঞ্জ হোক। তো সুতরাং এবং আমাদের এখানে তেল ও গ্যাস আমরা কিনি কোথা থেকে? আমাদের 90% কিনি মধ্যপ্রাচ্য থেকে। এবং তাহলে আমাদের এবং এর জন্যে আমার মনে হয় যে আমাদের এখানে আমাদের পলিসিটা প্রথম দিকে ইনিশিয়ালি আমরা প্রথমে ইরানকে কন্ডেম করেছিলাম, তারপর একটু কম্প্রোমাইজ করে এখানে কথার শুটটা চেঞ্জ করা হয়েছে। এবং আমার আরেকটি জিনিস যেটা আমার প্রশ্ন ওঠে যে এটা আমি বলবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে আমি যতদূর জানি এখানে একজন উপদেষ্টা আছেন, একজন মন্ত্রী আছেন এবং একজন প্রতিমন্ত্রী আছেন। ওনাদের মধ্যে সিনক্রোনাইজেশন হয়েছে নাকি না এটাও আমার একটা প্রশ্ন। কেন এটা তো সরকারটা মাত্র 2 সপ্তাহের মতো হচ্ছে বা 15 দিনের মতো হচ্ছে, তার মধ্যে এত বড় এখানে একটা হচ্ছে ওয়ার্ল্ড চেঞ্জিং ইভেন্ট হয়ে গেছে। তো আমাদের স্টক রেসপন্সটা এই জন্য দেখা গেছে যে এখানে হচ্ছে এটা কোঅর্ডিনেটেড মেসেজ না। এবং এটা যে আমি বলবো ভূ অর্থনীতি এবং হচ্ছে ভূ রাজনীতির বাস্তবতা, যে যুক্তরাষ্ট্রকে এখানে যদি খুব বেশি আমরা ক্রিটিসাইজও করি,
যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের উপর খেপতে পারে, এটাও কিন্তু আমাদের সরকার এবং বিরোধী দল, শুধু বিএনপি কেন বলছে, জামাতে ইসলামের বক্তব্য যদি দেখেন, সবাই কিন্তু এক অর্থে কিন্তু ওরা চেষ্টা করেছে যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মোটামুটি সমান দোষী। তো একটা অ্যাকনলেজমেন্ট হয়ে গেছে। আপনি যুক্তরাষ্ট্রের অনেকগুলো জিনিস আপনি মোরালি সাপোর্ট না করতে পারলেও প্র্যাকটিক্যাল রিজনে সারা বিশ্বে আপনি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে এইগুলো যে ইউনিল্যাটারাল যে অ্যাকশনসগুলো, ওটা কিন্তু এক ধরনের স্যাংশন পেয়ে যাচ্ছে। মিস্টার জেনারেল, জি এই ব্যাপারে ওই যে লিডারশিপের জি আমি এর আগে একটু বলতে চাই যে ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বৃহৎ অয়েল রিজার্ভ, 300 বিলিয়ন ব্যারেলেরও বেশি, সৌদি আরব থেকেও বেশি, অথচ তাদের জিডিপি বাংলাদেশ থেকে কম। ইরানেরও কিন্তু সিরিয়াস, আব্বাসি ভাই যেটা বলেন, সিরিয়াস মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস আছে। বাট দিস ডাজ নট পারমিট অ্যানাদার সুপার পাওয়ার টু কাম অ্যান্ড কিডন্যাপ এ প্রেসিডেন্ট অর কিল দি সুপ্রিম লিডার। এটা আমরাই কনক্লুড করবো, ইউ অল ক্যান কনক্লুড দ্যাট দিস ইজ রাইট অর রং। সো এখানে এবং আমি একটু অবাক হয়েছি এর আগে যে এখন পর্যন্ত ইরানের যে ঐতিহাসিক মিত্র যে দেশগুলো, চায়না, এখন পর্যন্ত আমি চায়নার কোনো উচ্চবাচ্য শুনিনি। রাশিয়া ছোট একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা ইউএসএ ঠিক করেনি। টার্কি খুবই নীরব, টার্কির কোনো বক্তব্য আমি শুনছি না। এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যটা দিয়েছে, আই থিঙ্ক ইট ইজ ওকে। বাসি ভাই যেটা বলেন, ইউএসএ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, ইট ইজ আওয়ার লার্জেস্ট মার্কেট, লার্জেস্ট ইনভেস্টার। ইরানের সাথেও আমাদের ঐতিহাসিক সম্পর্ক, আমাদের মাদ্রাসাগুলোতে ফার্সি ভাষা শেখানো হতো, এখন হয় কিনা আমি জানি না, ঐতিহাসিকভাবে এখন সম্পর্ক আছে। তো এখানে বাংলাদেশের মতো একটা দেশ কোনো পক্ষ নিয়ে বক্তব্য না দেওয়াটাই বেটার, একটু অপেক্ষা করে দেখা উচিত যে আসলে কোন দিকে এটা যাচ্ছে। ইউকে অলরেডি বলেছে তারা তাদের বেসগুলো ব্যবহার করতে দিবে এই আক্রমণের জন্য। সো সার্বিকভাবে লিডারশিপের ব্যাপারে আমি আজকে একটু পড়ছিলাম, ইরানের ওরা রিজিম চেঞ্জ চাচ্ছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে তারা একই ফরম্যাট যেটা ভেনেজুয়েলায় ব্যবহার করেছিল ওইটাই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ব্যবহার করবে। মানে কি, যে ডিক্যাপিটেট করেছে, মদুরাকে ধরে নিয়ে গেছে, বাট তার ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বানিয়ে ওই একই সরকার ভেনেজুয়েলা চালাচ্ছে, বাট এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠছে আর বসছে। তো ইরানেও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সেটাই চাইবে যে আমরা তো সুপ্রিম লিডারকে নিহত করেছি, এখন এমন কেউ আসবে যে আমাদের কথাটা একটু বেশি শুনবে, নিউক্লিয়ার প্রোগ্রামটা বন্ধ করবে। এভাবেই তারা পরিবর্তনটা আনতে চাইবে, বিকজ ইরানে কিন্তু ওরকম একটা মেজর অপোজিশন নাই। রাজা পাহলাবির ছেলে আমেরিকাতে বসে আছে, তারও তেমন একটা গ্রহণযোগ্যতা নাই যে সুপ্রিম লিডার বা এই রিজিমের পরিবর্তে যে আরেক পার্টিকে বসাবে। আমার মনে হয় না ইরানে এরকম, যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে সেভাবেই হবে। এবং ওদের আমি দেখলাম যে ওদের সিস্টেম ইজ সাচ, তারা কিন্তু দে আর রেডি ফর দিস ইভেন্চুয়ালিটিস। সুপ্রিম লিডার নিহত হলে, আর্ম ফোর্সেস কমান্ডার নিহত হলে, তাদের এমন একটা প্রসেস ইন লাইনে আছে যে অটোমেটিক দে হ্যাভ লেয়ার্স অফ লিডার্স সিলেক্টেড। এবং সুপ্রিম লিডার নির্বাচন করার ব্যাপারে তাদের 88 জন সমৃদ্ধ একটা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট আছে, তারা এটা নির্বাচন করে। এবং একজন সুপ্রিম লিডার হওয়ার জন্য 4টা শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর, তাকে পুরুষ হতে হবে, হি হ্যাজ টু বি এ মেল। 2 নম্বর, তার মোরাল অথরিটি থাকতে হবে, সৎ হতে হবে। 3 নম্বর, তাকে ক্লারিক হতে হবে, একজন ধর্মগুরু হতে হবে যার রাজনৈতিক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা থাকবে। এবং 5ম হচ্ছে, হি হ্যাজ টু বি লয়াল টু দি ইসলামিক রিপাবলিক। তার মানে যারা একটু রিফর্ম পছন্দ করে, যারা একটু ফ্রিডম অফ স্পিচ পছন্দ করে, এই কারণে হয়তো তাদেরকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন নাও করতে পারে। সো এই 4টা শর্ত পূরণ করেই লিডার নির্বাচিত হবে। একজন ইন্টারিম আয়াতুল্লাহ আরাফি নির্বাচিত হয়েছে, বাট এখানে কয়েকজনের নাম শোনা যাচ্ছিল যে সুপ্রিম লিডার মারা গেল, ওনার ছেলে আছে মুস্তফা, একটু বয়স কম। খামিনি যে আগের যে লিডার ছিল আয়াতুল্লাহ খামিনি, তার নাতি আছে এই লিস্টে। সো আলটিমেটলি আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে। বাট আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই সুপ্রিম লিডার এবং লিডারশিপ মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ মতো না হবে, ততক্ষণ পর্যন্ত এই অ্যাসাসিনেশন চলতে থাকবে। এবং আমি অ্যাজ এ মিলিটারি কমান্ডার, আই মাস্ট সে it is a very successful operation that USA has conducted, not only in Iran and also in Venezuela. এবং আমার মনে হয় পৃথিবীর আর কোনো সেনাবাহিনীর এমন মিলিটারি দক্ষতা নাই এমন প্রিসাইজ আক্রমণ করা। এবং আমি মনে করি এটা ইরানের জন্য একটা বিশাল নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যর্থতা। যেখানে যুদ্ধজাহাজ সমবেত আসছে, সেখানে সুপ্রিম লিডার একটা মিটিংয়ে যাচ্ছে, সবার সাথে একত্রিত হচ্ছে। সো এটা আই থিঙ্ক ইট ওয়াজ দেয়ার ফেলার। এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাজ অ্যাকোয়ার্ড, এবং ইসরায়েলও তাদের প্রিসিশন অ্যাটাকের যে দক্ষতা, এটা মনে হয় পৃথিবীতে আর কেউ পারবে না। এবং এই যে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করার জন্য যে 88 জন
ক্লার্জিকে একত্রিত হতে হবে, এটা কিন্তু হতে পারছে না, বিকজ তেহরানে এখন ইন্টারনেট নাই, সারা দেশে ইন্টারনেট নাই, এবং তারা ফিজিক্যালি এক জায়গায় বসা ইট উইল বি টু ডেঞ্জারাস। ইভেন জানাজাটাও তারা করতে ভয় পাচ্ছে যে এই জানাজার মধ্যে আবার ইসরায়েল আক্রমণ করে কিনা, বিকজ ওখানে তো ইরানে অনেকে আছে যারা রিজিম চেঞ্জ চায়, আমি জানি না কত পার্সেন্টেজ, বাট অনেকেই আছে যারা এই রিজিমকেই ভালোবাসে। আমি তাদের মধ্যে যে শোক দেখেছি, আমাদের বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশিদের মধ্যে যে আন্তরিক শোক ছিল, আমি কিন্তু আই হ্যাভ সিন ইট ইন পিপল, মেবি দে হ্যাভ অনলি প্রজেক্টেড দ্যাট, বাট হয়তো একটা অংশ আছে যারা হয়তো এই রিজিমকে চায় না, এই রিজিমের পরিবর্তন। পারভেজ, এই ইতিহাসের তো একটা লম্বা প্রেক্ষাপট আছে, এবং আমরা তো মধ্যপ্রাচ্য, আমি তো মনে হয় জন্মের পর থেকে আমরা শুনছি ওই প্যালেস্টাইন, ইসরায়েল, এখন তো ইরান, লেবানন, সিরিয়া, এর আসলে কোনো মীমাংসা বা শুরু আপনি দেখেন? আমার তো মনে হয় না যে আমাদের মানে জীবিতকালে আমরা এখানে যতদিন বেঁচে আছে আমরা কোনো মীমাংসা দেখবো। কেন মধ্যপ্রাচ্য যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর, সবই আপনি জানেন, যেখানে হচ্ছে অটোমান সাম্রাজ্যের অধীনে এটা ছিল, এবং তারপর যখন অটোমান সাম্রাজ্য যারা হেরে গেল যুদ্ধে, তখন ওই যুদ্ধে এখানে ওদের সাম্রাজ্যটা এখানে ভাগ বাটোয়ারা করে ফেললো হচ্ছে আমাদের ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন আর ফ্রান্স, সাইক্স পিকো। এবং মধ্যপ্রাচ্যের মানচিত্রটা ওরা নিজেরা এখানে দুজন, একজন ফ্রেঞ্চ অফিসিয়াল এবং একজন ব্রিটিশ অফিসিয়াল মিলে লাইন দিয়ে এঁকে ফেললো। এখানে মরুভূমি, এখানে মরুভূমির উপরে আমাদেরকে যেভাবে ভাগ করা ছিল র্যাডক্লিফের মতো। তো ব্রিটিশরা সব জায়গায় আছে সারা বিশ্বে অশান্তি লাগানোর জন্য। দেখবেন যেখানে ওদের চাবিকাঠি এখানে আছে, এই ইন্ডিয়া পাকিস্তানে আপনার যদি র্যাডক্লিফ লাইন বলেন, বা আফগানিস্তান পাকিস্তানের কনফ্লিক্ট হচ্ছে ডুরান্ড লাইন, তারপর এখানে আবার হচ্ছে সাইক্স পিকো লাইন, চায়নার সাথে ইন্ডিয়ার এখানে সব জায়গায় কিন্তু একটা ব্রিটিশদের এখানে কিন্তু দেখবেন একটা অবদান আছে। যাই হোক, উপনিবেশিক শক্তি। এখন ইরানে দেখুন, এটা কিন্তু প্রথম ফরেন ইন্টারভেনশন না। বিশ্বযুদ্ধের সময় আপনার রাশিয়া, ব্রিটেন এবং তুরস্ক, এরা তিনজনই কিন্তু অকুপাই করেছিল। 1941 সালে যখন এই রেজা শাহ পাহলভির বাবা, যে প্রথম রেজা শাহ পাহলভি, উনি যুদ্ধে নিউট্রাল থাকতে চেয়েছিলেন। তো নিউট্রাল তো থাকতে দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে একদিকে গ্রেট ব্রিটেন এবং একদিকে হচ্ছে যে আপনার সোভিয়েত ইউনিয়ন, দুজনে ইরানকে অকুপাই করে ফেললো। 1953 সালে যখন ওদের প্রথম ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রধানমন্ত্রী আসছিল মোহাম্মদ মোসাদ্দেক, এবং উনি অত্যন্ত জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি যখন এই অ্যাংলো পার্সিয়ান অয়েলটাকে ন্যাশনালাইজ করতে চেয়েছিলেন, ব্রিটিশ কোম্পানি ছিল, তখন ব্রিটিশরা হচ্ছে আমেরিকানদের হাতে পায়ে ধরে ওখানে একটা অপারেশন এইজেক্স লঞ্চ করেছিল, যেখানে কার্মিট রুজভেল্ট বলে একজন ভদ্রলোক ছিলেন। উনি এটা কোভার্ট এটা এখানে কু করিয়েছিলেন, এবং ওনার বক্তব্য থেকে জানা যায়, ওনার বই থেকে জানা যায়, এবং মোহাম্মদ মোসাদ্দেকের সরকার পতন হয়ে গেল। তো দেখেন, একের পর এক কিন্তু ফরেন ইনভলভমেন্ট হয়ে গেছে। ইরাকে আপনি দেখেন, এবং সমস্যা এখন যেটা হয়েছে, ইরাকে 2003-এ যুক্তরাষ্ট্র ঢুকলো তো ঠিক আছে, সাদ্দাম হোসেন কি খারাপ ছিল? সাদ্দাম হোসেন তাদেরই লোক ছিল। তারপর এখানে হচ্ছে যে মতে এখানে হিসাব এখানে ব্যাটে বলে হয় নাই। কিন্তু তারপর এখানে দেখেন, ইরাকে 20 বছরের গৃহযুদ্ধ, শিয়া সুন্নি এবং কুর্দদের মধ্যে এখানে আলাদা আছে। লিবিয়া, গাদ্দাফি চলে গেল, গণতন্ত্রের নামে সবাই হাততালি দিল, কিন্তু এখানে লিবিয়ার দুই অংশে চলে গেছে, ওখানে কিন্তু গৃহযুদ্ধ চলছে। ততই বছর হচ্ছে সুদান তো এখানে আলাদাই হয়ে গেল, সুদান আর সাউথ সুদান, এখনও কিন্তু গৃহযুদ্ধ চলছে। সোমালিয়াতেও কিন্তু এখানে সোমালিল্যান্ড এখানে এটা হয়ে গেল। এখন আমরা কিন্তু ইরানে একই রকম একটা পরিস্থিতি দেখছি। কিন্তু ইরানও কিন্তু, আমি আপনাকে আবার বলবো, যেখানে ভাই এখানে বলছিলেন, এটাও কিন্তু আমি আমাদের বুদ্ধিজীবী মহলে, তারপর আমাদের যারা মনে করে একটা ইসলামী এখানে একটা চিন্তায় এখানে হচ্ছে অত্যন্ত উদ্ধত হতে চায়, আমি তাদেরকে একটা প্রশ্ন করবো যে এই যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলে কথাটা ছিল, ভেনিজুয়েলায় যখন এখানে অপারেশন করলো, চাইনিজ স্পেশাল এনভয় আসলো, কিন্তু চীন আর রাশিয়া কোথায় ছিল? আপনি দেখুন, দেওয়ালের সাথে যখন আপনি মাথা ঠুকবেন, মরুম বাবা বলতেন, আপনার মাথাটা দেওয়ালে যে আরও শক্ত হতে হবে। মুখের রেটরিক আমি অনেক কিছু বললাম, ভেনিজুয়েলাতে না হয় ঠিক আছে, অপারেশনটা হলো না। সিরিয়াতে যখন হচ্ছে বাশার আল আসাদের সরকারটা পতন হলো, তখন চীন আর রাশিয়া কোথায় ছিল? এবং ইরানে যখন এখন এত বড় কাজটা হচ্ছে, তখন কিন্তু দেখেন 1 সপ্তাহ আগে চীন আর সরকার কিন্তু তাদের 1400 চীনা নাগরিককে যারা ইরানে ছিল তাদেরকে বলেছিল যে তোমরা হচ্ছে ইরান ছেড়ে তোমরা চলে যাও। তার মানে ওদের কাছে কিন্তু আগে থেকে খবর ছিল যেখানে একটা বড় আক্রমণ হতে পারে। তো রাশিয়া এবং আরও আপনি বলবেন ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে বিগত 6 মাস ধরে চীন কিন্তু হচ্ছে আপনার ইরান থেকে কিন্তু তেল কিনা ওরা কমিয়ে দিয়ে এখন রাশিয়ার উপর তেল কেনা বেশি করছে। তার মানে ইরান আসলে হচ্ছে বন্ধুহীন হয়ে গেছিল। এবং এটাও একটা সমস্যা হচ্ছে, আমরা যে এখানে এখন তো একচেটিয়া বলছি,
ইরান কিন্তু তাদের স্ট্র্যাটেজিক পাওয়ারটাকে প্রজেক্ট করার জন্য বা একটা প্রক্সি ওয়ারের যেখানে চেইনটা করেছিল, সেই হুতিরাও তাদের হয়ে বেশি একটা এখানে লড়াই করেনি, সে হেজবুল্লাহ এখন অত আজকে প্রথম বোধ এখানে একটু রকেট লঞ্চ করেছে, এবং হামাসও এখানে নাই। তো সব জায়গায় যদি আপনি প্রতিবেশীদের সব ঘরে যদি আপনি আগুন লাগান, তাহলে একটা রিয়াকশন হবে। এবং ইরানে কিন্তু আমি আবারও বলবো, যেটা আমি এক অংশে বলবো, যেখানে এক সময় শেখ হাসিনা সরকারের আমলে ছিল যে উনাকে হচ্ছে সমালোচনা করলে বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, বা ইউনূস সরকারের আমলে কিছু অতি ওখানে হচ্ছে যে আমি বলবো যে দরদি মানুষদের যখন বলতো যে ইউনূস সরকারের সমালোচনা করে বলতো যে জুলাই আগস্টে এখানে চেতনার পরিপন্থী বা হামলার ভয় দেখাতো। ইরানও যেটা হয়েছে যে ইসলামিক রেভলিউশন যখন হয়েছিল সবাই এটার একটা সমর্থন দিয়েছিল, কিন্তু আয়াতুল্লাহ খামেনি আর আয়াতুল্লাহ খোমেনি কিন্তু এক জিনিস নয়। আয়াতুল্লাহ খোমেনি কিন্তু ম্যাগনেটিক ক্যারিসমেটিক মানুষ। আয়াতুল্লাহ খামেনির উপরে কিন্তু এই যে 37 বছর নিয়েছেন, অনেকেই কিন্তু বলেছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মধ্যে এখানে দুর্নীতি চরম মাত্রায় হয়ে গেছে। মানে এটা সিগনিফিকেন্ট ব্ল্যাক ইকোনমি ওরা চালায়, এবং সাধারণ ইরানিয়ানদের কিন্তু ওদের মধ্যে কিন্তু দ্বিধাভক্ত। ওরা চায় সরকার পাল্টা, কিন্তু ওরা চায় না যে বিদেশি আগ্রাসনের মুখে হোক। কেন এর মধ্যে আবার ইরানে একটা বিশাল বড় ভূখণ্ড, ইরানের কুর্দিস্তান আছে, কুর্দি অঞ্চলটা এখানে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ইরানের সৌদি আরবের সাথে একটা অংশ আছে যেখানে খুব তেলের এখানে বিশাল বড় এখানে জায়গা আছে, ওখানে কূপ আছে, সেটা হচ্ছে আরব স্পিকিং ইরানিয়ানরা আছে। তো ওই জায়গা খুজেস্তান বলে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ইরানে একদম পাকিস্তানের বর্ডারে আছে সিস্তানে বালুচিস্তান, যেখানে হচ্ছে ওটা সুন্নি আছে, এবং যেখানে চায়নার পোর্ট আছে, যেখানে হচ্ছে চাবাহার পোর্ট। তো যদি গণতান্ত্রিক একটি সরকার বা একটা আমেরিকার সাপোর্টের সরকার হয়, তখন যদি ইরানের মধ্যে যদি গৃহযুদ্ধ লাগে বা ইরানের মধ্যে যে 2-3 অংশ হয়ে যায়, এটার জন্য কিন্তু ইরানিয়ানরা কিন্তু ওরা চাইছে যে একটা সরকার যদি অপসারণ হয় সেটা ইরানিয়ানদের দ্বারা হোক। ট্রাম্পও কিন্তু আপনি দেখবেন যে বারবার বলছে যে তোমরা হচ্ছে এবারই হচ্ছে যে জীবনে একবার একটা বিরল এখানে সুযোগ আছে, তো তোমরা এখানে সরকারটাকে পাল্টে ফেলো। এবং ট্রাম্পও জানে যে সে যদি ডিরেক্ট কনফ্রন্টেশনে যায়, যদি ল্যান্ড এখানে ইনভেশনে যায়, তাহলে কিন্তু ক্যাজুয়ালিটি বাড়তে থাকবে। এবং সামনে কিন্তু ট্রাম্পের মিড টার্ম ইলেকশন আছে, এবং ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে এই বছর শেষে ইলেকশন আছে। তো নির্বাচনে এখানে একটা ক্যালকুলাস আছে, চীনের স্ট্র্যাটেজিক এখানে সাপ্লাই চেনটাকে ভেঙে ফেলার একটা হিসাব আছে, এবং মধ্যপ্রাচ্যের ম্যাপটাকে আমার কেন জানি মনে হচ্ছে এখন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে এখানকার যে পলিসি এখানে মেকার্স, তারা ম্যাপটাকে ওরা এখন রিচেঞ্জ করার ব্যাপারে ওরা ওদের সামনে একটা অবজেক্টিভ আছে। কেন মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে বড় এখন বিনিয়োগকারী হয়ে গেছে, সবচেয়ে বড় হচ্ছে ব্যবসায়ী পার্টনার হয়ে গেছে চীন। চীনের ফুটপ্রিন্ট যখন বাড়বে তখন দেখবেন যে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট ওইভাবেই বাড়বে, ওটা কন্টেইন করা এবং এই অস্থিরতাটা কন্টিনিউ করতে বাড়ার সম্ভাবনা। আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা আরেকটু বলি। ইরানের একজন রাজা ছিলেন সাইরুস, খুবই পাওয়ারফুল কিং ছিলেন। এটা খ্রিস্টপূর্ব 200 বছর বোধহয় আগে। এবং সেই সময় সে যখন ইরানের রাজা ছিল, তখন ইহুদিদের রোমান একজন কিং এসে তারা জেরুজালেম থেকে তাকে বিতাড়িত করে, এবং সাইরুস আবার ইহুদিদের জেরুজালেমে প্রতিস্থাপন করে, এবং উনি ফিরত যাওয়ার সময় একটা বিপুল সংখ্যক ইহুদি ওনার সাথে ইরানে গমন করে। এক সময় কিন্তু ইরানে ছিল পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিদের বসবাস ইরানে ছিল। 1973 সালে যখন ইয়াম কিপ্পুর যুদ্ধ হয় ইজিপ্ট এবং ইসরায়েলের সাথে, তখন কিন্তু অলমোস্ট ইজিপ্ট ইসরায়েলের অংশ দখল করে ফেলেছিল। তখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা তথ্য দিয়ে একটা গ্যাপ আইডেন্টিফাই করে, যেটার মধ্যে ইসরায়েলি ফোর্সরা ঢুকে যায়, তারপর একটা সিজ ফায়ার হয়, তারপর তারা কেম ব্যাক টু দি ওল্ড লাইন। তখনই কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা বুঝতে পারে যে মুসলমানদের যতক্ষণ পর্যন্ত আমরা ডিভাইড করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল উইল অলওয়েজ বি আন্ডার থ্রেট, যে কোনো মুহূর্তে ইট ক্যান বি ওভাররান। তখনই তারা গেভ এমফেসিস অন দিস শিয়া এবং সুন্নি এই ডিভিশনটা, এবং এই ডিভিশন। এবং 1975 সালে যদিও বাদশাহ শাহর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো ছিল, জিমি কার্টার আরেকজন প্রেসিডেন্ট ইরানে ভিজিটে আসছিল, ওরা হি ওয়াজ ভেরি মডার্ন, ভেরি ওয়েস্টার্ন। বাট 1975 সালে উনি আলজেরিয়ায় গিয়ে একবার ডিক্লেয়ার করে যে না, আমি আর সুন্নিদের বিরুদ্ধে কোনো আক্রমণ করব না। তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টনক নড়ে যে না, এখন যদি একটা পক্ষ যদি এই ডিভিশনটা যদি তারা যদি একত্রিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আবার কিন্তু ইসরায়েল উইল বিকাম ভালনারেবল। এবং আপনারা যদি দেখেন যে যখন আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় ছিল, তখনও কিন্তু রিগান অ্যাডমিনিস্ট্রেশন
তাদের কাছে $500 মিলিয়ন অস্ত্র বিক্রি করেছিল। এটাকে কন্ট্রা এফেয়ার একটা স্ক্যান্ডাল, এটা আপনারা সবসময় জানেন। তো এবং ইরান ইরাক যুদ্ধের সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইরাককে সাহায্য করেছিল। সো ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কনক্লুড যে অ্যাকচুয়ালি কে কার বন্ধু, কে কার শত্রু। একবার মার্কিন যুক্তরাষ্ট্র এই পক্ষকে সাপোর্ট করছে, আরেকবার ওই পক্ষে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আমি আব্বাসী ভাইয়ের সাথে একমত যে now we have to understand, and USA and Israel has to conclude, is a divided Iran more safer for the globe, or a united Iran is more safe? যখন বাশার আল আসাদ সিরিয়ার রাষ্ট্রপতি ছিল, তখন সিরিয়া ওয়াজ ডিভাইডেড, এবং এই সুযোগেই কিন্তু আইএসএস একটা বিশাল ফ্রান্সের সমান একটা দেশের মতো রাষ্ট্র তারা স্বাধীন করে ফেলে, এবং ওখান থেকে তারা এই টেরোরিজম এক্সপোর্ট করে পৃথিবীর বিভিন্ন জায়গায়। সো ইরানেও কিন্তু অনুরূপ হবে, যদি এরকম বিভক্ত হয়ে যায়, বিভিন্ন একটা সিভিল ওয়ার শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, পৃথিবীর জিসিসি দেশগুলো বলেন, সবাই আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগবে। সো আই থিঙ্ক ইউএসএ অলসো ওয়ান্স, আই এগ্রি that the Iranian wants maybe a region change, but again they want to remain united. A united Iran will still be safer than a divided Iran. So এখন এই পরিস্থিতিতে 40 দিন তারা শোক পালন করবে। এর মধ্যে আমি জানি না নেগোসিয়েশন শুরু হবে কিনা। এখনও তো আক্রমণ চলছে, ইরান ইজ কন্টিনিউইং। সৌদি আরবিয়ার একটা রিফাইনারিতে তারা আক্রমণ করেছে, কুয়েতেও নাকি করেছে। সো নট অনলি দ্যাট হরমুজ প্রণালী বন্ধ, বাট রিফাইনারি যেখানে তেল তৈরি হবে ওখানেও একটা মধ্যপ্রাচ্য মানে আমাদের মুসলিম দেশগুলোর তো অর্ধশতেরও বেশি প্র্যাকটিক্যালি ইরানের সঙ্গে নেই। মানে আপনি দেখেন তুরস্ক যে এত বলে যে ওরা হচ্ছে নতুন মুসলিম বিশ্বের নেতৃত্ব দিবে, ওরা কোথায় আছে? মুখে কথা বলতে, আর আপনি শুধু যে কথাটা দেখছেন যে ফেসবুকে দেখবেন যে অনেকে আছে যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ইনশাল্লাহ এটা করে দেবে। তো মুখের ডায়লগ ছাড়া আমার তো মনে হচ্ছে না যে কোনো এখানে আমরা প্র্যাকটিক্যাল কোনো কাজ দেখছি। আমি একটু পারভেজ একজন ইকোনমিস্ট হিসেবে এবং পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আপনার কাছ থেকে বলতে হচ্ছে যে বাংলাদেশের উপরে এর ইম্প্যাক্ট, আমরা বুঝি যে কোনো সিকিউরিটি থ্রেট নেই, পলিটিক্যাল কোনো সংকট হয়তো নেই, কিন্তু ইকোনমিক প্রবলেমটা তো আমরা বুঝতেই পারি যে কী ধরনের সমস্যা বা ইম্প্যাক্ট হতে পারে, বা আদার দেন অন্য কিছু থাকলেও আপনি বলতে পারেন। জি না, এটা বাংলাদেশে এখানে আমি বলবো যে নতুন সরকারের জন্য প্রথমে এটা হচ্ছে বিশাল বড় চ্যালেঞ্জ, কেননা এবং দিস উইল অলসো টেস্ট যে এখানে এই সরকারের প্রিপারেশন আছে নাকি না, যে ইলেকশনের পরেও তো আমরা গভর্নেন্স করতে হবে, কেন এটা হচ্ছে একদম আনএন্টিসিপেটেড। এখন যেটাকে আমরা এক্সোজেনাস শক, প্রথমে হচ্ছে যে আমাদের 1 কোটির উপর হচ্ছে প্রবাসী বাংলাদেশি আছে মধ্যপ্রাচ্যে। এখন এদের জানমাল নিরাপত্তা দিবেটা কি? ওরা তো দেশের হয়ে কাজ করছে, অলরেডি 2 জন বাঙালি নিহত হয়েছে, যারা ইরানের জন্য এখানে কান্নাকাটি করছেন। সত্যি কথা, ইরানে তো যুক্তরাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী এখানে শক্তির জন্য এখানে করেছে, বা তাদের জিও পলিটিক্যাল অবজেক্টিভসের জন্য। 2 জন বাংলাদেশি নিহত হচ্ছে ইরানি মিসাইলে। আচ্ছা, এখন আমাদের এমবিসিগুলো কি করছে? ওরা কি 24/7 হেল্পলাইন চালু করেছে? ওদের জন্য সেফ এখানে বা নিরাপদ আশ্রয়ের জন্য কি জায়গা ব্যবস্থা করেছে? এবং 2 নম্বর জিনিস হচ্ছে ওদের প্রত্যাবর্তন করার ব্যাপার। এখন তো এয়ার স্পেস বন্ধ, ওদেরকে কিভাবে ফেরত নিয়ে আসবে? কারণ অনেকে হয়তো এই যখন যুদ্ধটা থামবে তারা কিন্তু এখানে ওরা নিজেদের মধ্যে এতটাই সংকট ওরা অনুভব করবে বা এতটাই শঙ্কিত হবে, ওরা হয়তো চলে আসতে হবে, তখন ওদেরকে কীভাবে নিয়ে আসা হবে? আচ্ছা, এটা 1। 2, এই যে রেমিটেন্সটা আসে আমাদের 60% রেমিটেন্স আসে হচ্ছে মধ্যপ্রাচ্যের এখানে আমাদের বাংলাদেশি ভাইদের কাছ থেকে, প্রায় $15 বিলিয়ন উপরে। তো এখন যে এই যে কুয়েত, ইউএই, সৌদি আরেবিয়া, ওমান, কাতার, বাহরাইন, সব জায়গায় যে যত্র যে এখানে ইরান যে এখানে কাউন্টার মেজার হিসেবে রিটালিয়েশন হিসেবে করেছে, কুয়েতে এয়ারপোর্টে পড়েছে, ইউনাইটেড আরব এমিরেটস, দুবাই এখানে হচ্ছে যেখানে পাম বিচের উপর পড়েছে, এখানে যে ওখানকার তো ভিডিওকারীরা সবাই ভয় পেয়ে গেছে, বিদেশি ভিডিওকারী। এবং ওখানে কিন্তু এখন ভয়ে কিন্তু এখানে দেখবেন যে এখানে আগের মতো ওখানে হচ্ছে আপনার ট্যুরিজম বলেন বা ওখানে হচ্ছে বিজনেস বলেন বা ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে। তাহলে আমাদের কিন্তু 5-6 মাস কিন্তু আমাদের রেমিটেন্সের একটা এখানে ঘাটতি হতে পারে, যেটা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে চাপ দিবে। 3 নম্বর জিনিস, আমাদের 90% তেল, জ্বালানি এবং গ্যাস সবগুলো আসে হচ্ছে হরমুজ প্রণালীর থ্রুতে। সৌদি আরেবিয়া এবং হচ্ছে ইউই থেকে আমরা হচ্ছে যে কিনি হচ্ছে তেল, এবং ওমান এবং হচ্ছে কাতারের কাছে আমরা কিনি হচ্ছে এলএনজি গ্যাস। এবং এইরকম একটা অবস্থাতে এখানে আমাদের যেখানে তেল আর গ্যাস এখানে আছে, আমাদের এস্টিমেট করে দেখা যায় যে আমাদের যদি $5 যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তাহলে আমাদের
তেলের আমদানি খরচ বেড়ে যায় বছরে 400 থেকে 500 মিলিয়ন ডলার। এখন আমরা যেখানে আমাদের অধিকাংশ তেল ও জ্বালানির জন্য আমরা মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, তখন হচ্ছে যে অলরেডি আমাদের ব্রেন্ট ক্রুড ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক $72 থেকে এটা চলে গেছে হচ্ছে প্রায় $79 মতো, এখন বলছে এখন $82, এখন ফ্লাকচুয়েট করছে। আমাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ হচ্ছে ভাই বললেন এখানে 30 দিনের মতো, আমার মনে হচ্ছে এখানে 30 থেকে কনজারভেটিভ এস্টিমেট থেকে একটু জেনারেস এস্টিমেট 45 দিন। তেলের যদি সরবরাহ যদি আমাদের ঘাটতি হয়, তখন আমাদের কিন্তু এখানে জ্বালানি সংকট দেখবে, আমাদের মূল্যস্ফীতি বাড়বে, এবং আমাদের এখানে হচ্ছে আমাদের খাদ্যশস্য যে আমদানি করি বা আমাদের এখানে কাঁচামাল আমদানি করে ওগুলোর খরচ বাড়বে। এবং যেহেতু আপনার এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আমার ফ্রেট কস্ট যেখানে জাহাজগুলো নিয়ে যেতে পুরো কেপ অফ গুড হোপ দক্ষিণ আফ্রিকার দিকে ঘুরে যেতে হচ্ছে, তাহলে আমাদের লজিস্টিক্স কস্ট 30 থেকে 40% বেড়ে যাচ্ছে। তো সব দিক দিয়ে আমাদের হচ্ছে যে আমাদের অর্থনীতির উপর চাপ পড়বে, এবং অনেক প্রবাসী বাংলাদেশি যদি দেশে ফেরত চলে আসে তখন ওদের কর্মসংস্থানটা কিভাবে হবে। তো আমাদের এটাও আমি বলবো যে আমাদের প্রাইম মিনিস্টার্স অফিসে একটা সেল থাকা উচিত, যেখানে আমাদের কমার্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেন্ট্রাল ব্যাংক, ওদের মিলে একটা কোঅর্ডিনেটেড সেল হবে, যে এরকম আনএক্সপেক্টেড ইমার্জেন্সি হলে আমাদের কিছু অন্তত রাফ একটা গেম প্ল্যান থাকা উচিত যে কীভাবে কী করা উচিত। কেন এখন পুরো বিশ্ব অস্থিতিশীল, এবং বাংলাদেশ এই বিশ্বায়নের যুগে কিন্তু ঢুকে গেছে। তো যেখানে আপনি মনে করেন সে রাশিয়াতে যুদ্ধ হোক বা এখানে হচ্ছে যে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ হোক, এটার কিন্তু প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়বে। এটার জন্য কিন্তু আমাদের এখন প্রিপারেশন রাখতে হবে, কেননা নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এবং এটা যদি দেশি কারণেই হোক বা বিদেশি কারণেই হোক, চাপটা কিন্তু সরকারকে সামলাতে হবে। জি, আমিও একমত। এটা একটা ভয়াবহ ইম্প্যাক্ট হবে। একটা হাতি সে 3 মাস না খেলেও সে বেঁচে থাকবে, বাট একটা হামিং বার্ড সে কিন্তু একদিন না খেলে সে মারা যাবে। তো বাংলাদেশের তো আসলে এত রিজার্ভ নাই, আমাদের আর্থিক অবস্থা এত ভালো না। এবং পারভেজ ভাই যেটা বললো যে আমাদের এই তেলের মূল্য বৃদ্ধির কারণে, আমি শুধু এনার্জি সেক্টর নিয়ে একটু বলতে চাই যে এনার্জির সাথে এভরিথিং ইজ রিলেটেড, বিশেষ করে এখন বিদ্যুৎ পরিস্থিতিতে মানুষ এবং এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বিপদে ফেলে গেছে এই রাজনৈতিক গভর্নমেন্টকে, আমার খুবই দুঃখ লাগে। এবং এখন পর্যন্ত যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসাররা তারা 14,000 কোটি টাকা পায় সরকারের কাছে, এবং সরকারের সাথে যে এগ্রিমেন্টটা ছিল 30 দিনের মধ্যে তেলের দামটা পরিশোধ করার কথা, যাতে আমরা নতুন করে এলসি করতে পারি। আমার আজকে পর্যন্ত প্রায় 1900 কোটি টাকা আমার দেনা আমার কোম্পানির, এবং 8 থেকে 9 মাস পর্যন্ত আমরা বিল পাই না। এবং বিগত ইন্টারিম গভর্নমেন্ট তারা খালি রিজার্ভ বাড়ানোর ধান্দায় ছিল। এটা $32 বিলিয়ন না করে $2 বিলিয়ন অন্তত আইপিপিগুলোকে যদি তেলের দামটা পরিশোধ করতো, আমরা কিন্তু ইতিমধ্যে তেল নিয়ে আসতে পারতাম। এখন রোজার মাস চলছে, এরপরে শুরু হবে সেচ ইরিগেশন পিরিয়ড, যেখানে অনেক বিদ্যুৎ প্রয়োজন। সো আমরা এখন পর্যন্ত টাকা না পেলে, এখন আবার শুরু হলে এই সমস্যাটা। এখন টাকা থাকলেও নাম্বার 1 $100 পর্যন্ত নাকি হয়ে যাবে ব্যারেলের দাম, আমি শুনছি। দাম অনেক বৃদ্ধি পেয়েছে, তেল পাবো কি পাবো না এটাও নিশ্চিত না। এবং বিদ্যুৎ না আসলে তো ইট হ্যাজ ইম্প্যাক্ট অন এভরিথিং দ্যাট উই ডু, এভরিথিং দ্যাট উই ইট। আমাদের সার্বিক জীবনযাপনের উপরে একটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে। আমাদের ওমরা করতে গেছে, আমার বন্ধুবান্ধব অনেক আত্মীয় স্বজন আছে, প্রায় 3,500-4,000 ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এভরিথিং হ্যাজ এ ইকোনমিক ইম্প্যাক্ট অ্যান্ড ইট ইজ গ্লোবাল। আমরা ইমিডিয়েটলি ফিল করি আর একটু সময় নিয়ে ফিল করি। আমাদের এক্সপ্যাট্রিয়েট যারা আছে, আমাদের অ্যাম্বাসিগুলো কতটুকু সতর্ক, যদি এই যুদ্ধটা দীর্ঘায়িত হয় তাদেরকে নিরাপদে ফেরত আনার কী ব্যবস্থাপনা, ফেরত আনলে আমাদের এই রেমিটেন্সটা কোথায় যাবে। একটা হিউজ অ্যামাউন্ট অফ রেমিটেন্স কামস ফ্রম দি মিডল ইস্ট। তো এখানে আসলে সরকারের এখনই পরিকল্পনা করা উচিত, একটা কমিটি করা উচিত, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট হাউ সলিউশনস ক্যান বি ব্রট। খুবই দুর্দিন সামনে, ভয়াবহ সময় সামনে। আমরা চাই যত দ্রুত এই যুদ্ধটা শেষ হোক, এবং এই যুদ্ধটা যদি আজকে রাতেও শেষ হয়ে যায়, স্টিল দি ইম্প্যাক্ট উইল বি সিরিয়াস। আর এটা যদি প্রলম্বিত হয় তাহলে তো আনথিঙ্কেবল এটার রেজাল্টটা কী হবে। যে পারভেজ খুব ছোট্ট করে একদম আমি বলবো যে এখন এই মধ্যপ্রাচ্যে যে এই লেটেস্ট রাউন্ড অফ কনফ্লিক্ট, এটা মনে হয় একটা আই ওপেনার আমাদের সরকারের মধ্যে। যারা এখানে অনেকে আমি দেখেছি পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে, যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে। আমার মনে হয় যে এই যে একটা আত্মসন্তুষ্টি, এখান থেকে সরে এসে বাংলাদেশের সরকার, এখন বর্তমান সরকার যে কত বড় একটা চ্যালেঞ্জের সামনে আছে, এটা আত্মবোধনটা হওয়া উচিত। এটা এখানে হচ্ছে সেলফ রিয়েলাইজেশনটা হওয়া উচিত। এবং এখন শুধু এই সরকার শুধু বাংলাদেশের ভিতরে কী করলো ওটার দ্বারা এখানে জাজড হবে না। আপনার সুদূর এখানে বিদেশে কোনো একটা ছোট একটা ইভেন্টের জন্য ট্রিগার পয়েন্টে যে ইম্প্যাক্টটা হবে,
আপনার অর্থনীতির দিকে, ভূ রাজনীতির দিকে, তো আপনার ব্যবসা বাণিজ্যের উপরে, ওটারও কিন্তু ধাক্কা এখানে সরকারকে সামালতে হবে। তো আমি বলবো যে এখন হচ্ছে যে আমি বলবো যে নতুন সরকার কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু মিডিয়ার জন্য না, ফেসবুকে লাইকের জন্য না, এখন কথা কম কিন্তু এখন কাজ বেশি এবং কনস্ট্রাকটিভ কাজ, এবং এই রকম সিচুয়েশনের জন্য কেপেবল লোকদের নিয়ে প্রপার প্ল্যান, কোঅর্ডিনেশন এবং ইমপ্লিমেন্টেশন করার একটা ফ্রেমওয়ার্ক এখন থেকেই শুরু করা উচিত। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মিস্টার জেনারেল ইসলাম আকন্দ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমরা সবাই চাই যুদ্ধটা শেষ হোক, যত দ্রুত শেষ হয় তত ভালো। আমরা সবাই শান্তি চাই, বিশ্বজুড়ে শান্তি চাই, দেশে তো বটেই। তবে ইতিমধ্যেই যা কিছু ঘটেছে তার কিন্তু একটা বড় প্রভাব আমাদের মতো দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে তো পূর্বেই। আমার অতিথিরা সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করবার কথা বলেছেন। তার মধ্যে একটা সরকারটা নতুন, প্রস্তুতি কতটা আছে আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু কিছু কিছু সংকট আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় ওনারা মনে করেছেন একটা কোঅর্ডিনেশন কমিটি এক্সপার্টদের নিয়ে হতে পারে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইভেন জ্বালানি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর মিলে একটা কোঅর্ডিনেশন সেল প্রাইম মিনিস্টার দপ্তরে হতে পারে, যেটা এই সংকট মোকাবেলার জন্য কী করণীয় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপগুলো তারা নিতে পারেন। আমরা আশা করব যে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব সেগুলো থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।